জয় হিন্দ, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে করছো। তো দেখো, আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য নিয়ে এসেছি। যারা পশ্চিমবঙ্গের পরীক্ষার্থী, তোমরা এবছর 2025-এ এসএসসি জিডির এক্সাম দিয়েছো, তোমাদের জন্য কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কিছু ডিটেলস আমি আলোচনা করছি। তো দেখো, এখানে যে মূল বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে এসএসবি, ঠিক আছে? পশ্চিমবঙ্গের এসএসবির এবছর ফাইনাল কাট অফ কত যাবে সেটি কিন্তু এই যে ভিডিওটি বানাচ্ছি এর কিন্তু মূল উদ্দেশ্য, ঠিক আছে? এছাড়া অন্যান্য অনেক কিছু ডিটেলস এখানে আলোচনা করব। তোমাদের ফিজিক্যালের, তোমাদের হচ্ছে ডকুমেন্টস বা তোমাদের 2024-এর কাট অফ কীরকম যাবে, সমস্ত কিছু কিন্তু এখানে আলোচনা করব। অতি অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একদম স্কিপ করবে না, ঠিক আছে? তো চলো আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখে নিই। এছাড়া বন্ধুরা, তোমরা যারা এখনও স্টাডি উইথ কারেন্ট জিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অতি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু তোমরা অল কম্পিটিটিভ এক্সাম গাইড এখান থেকে পেয়ে যাবে। প্রতিটি এক্সাম তোমাদের আসার আগে তোমরা হচ্ছে প্রতিটি যে আপডেট সেটি সবার আগে পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো, তাহলে কিন্তু সবার আগে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে, ঠিক আছে? এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও। তো চলো আর বেশি দেরি না করে আমরা গুরুত্বপূর্ণ ডিটেলসগুলি দেখে নিই। তো দেখো বন্ধুরা, এখানে প্রথমে হচ্ছে আমরা দেখে নিচ্ছি এসএসসি জিডিতে তোমাদের কি কি বিষয় এখানে তোমাদের জানা উচিত, তার একটি সূচিপত্র হিসেবে আমরা এখানে দেখে নিই। তো দেখো, এসএসসি জিডি মানে তোমাদের হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের, জিডি মানে হচ্ছে জেনারেল ডিউটি, ঠিক আছে? এখানে বিভিন্ন তোমাদের ফোর্স হয়, যেমন বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি, আসাম রাইফেল, বা এখানে তোমাদের এনসিবি, এসএসবি, ঠিক আছে? বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এখানে নিয়োগ করা হয়। তো এখানে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের এবছর এখানে তোমাদের এসএসবি, ঠিক আছে? এখানে স্পেলিং মিস্টেক হয়ে গেছে। এসএসবি তোমাদের ফাইনাল এক্সপেক্টেড কাট অফ এবছর কত যেতে পারে, বর্ডার এরিয়া, নকশাল এরিয়া বা জেনারেল এরিয়া, ঠিক আছে? বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যারা এসসি, এসটি বা ওবিসি বা ইডব্লিউএস বা ইউআর, ঠিক আছে? প্রত্যেকের কিন্তু এখানে আমরা এক্সপেক্টেড কাট অফ দেখে নেব। তো দেখো, এছাড়া এখানে আমরা কী কী বিষয় এখানে আলোচনা করব, দেখো আমরা দেখব 2024-এ টোটাল ভ্যাকেন্সি কত ছিল এবং 2025-এ টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে এবং এদের মধ্যে পার্থক্য কত রয়েছে, ঠিক আছে? তারপরে দেখব ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকেন্সি 2024-এ কত ছিল এবং 2025-এ কত রয়েছে এবং এদের মধ্যে পার্থক্য কত রয়েছে, ঠিক আছে? কেননা এই পার্থক্যগুলো দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এবছরের কাট অফটা কমবে না বাড়বে। নেক্সট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের আমরা দেখে নিলাম। তো এরপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের টোটাল ক্যান্ডিডেট তোমাদের হচ্ছে কতজন দিয়েছে এবং কতজন ক্যান্ডিডেট হচ্ছে 2025-এ রয়েছিল, মানে এবছর ক্যান্ডিডেট আগের বছরের তুলনায় বেশি রয়েছে না কম রয়েছে, সেটাও কিন্তু কাট অফের ওপর অনেকটা প্রভাব পড়ে। তো এই সমস্ত কিছু বিষয় কিন্তু এখানে আমরা দেখে নেব। তারপরে দেখো, এখানে রেজাল্ট ডেট, তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হবে আমরা এখানে অ্যানালিসিস করব এবং তোমাদের ফিজিক্যাল কবে হতে পারে সেটাও এখানে আমরা আলোচনা করব, ঠিক আছে? তারপরে তোমাদের এবছর যে কাট অফ কমবে কি না বা কাট অফ কমার পিছনে কী কী গুরুত্বপূর্ণ কারণ রয়েছে প্রতিটি বিষয় এখানে তুলে ধরবো। তারপরে হচ্ছে ইম্পর্টেন্স ডকুমেন্ট, যেগুলি তোমাদের অবশ্যই ফিজিক্যালের আগে রেডি রাখা উচিত। ফিজিক্যালের আগে তোমাদের কিন্তু প্রত্যেকটি ডকুমেন্ট একদম অ্যাকুরেসি মানে একদম ভালোভাবে কিন্তু তোমাদের রেডি রাখতে হবে। তো কী কী ডকুমেন্ট লাগবে প্রতিটি কিন্তু আমি তোমাদের এখনই বলে দেবো, ঠিক আছে? তো চলো শুরু করি। তো দেখো, প্রথমে আমরা দেখে নিচ্ছি হচ্ছে 2024-25-এর ভ্যাকেন্সি ডিফারেন্স কত রয়েছে, ঠিক আছে? আমরা জানি কি 2024-এর ক্ষেত্রে প্রথমে যখন ফর্ম বেরোয়ছিল তখন কিন্তু 26,141টি ভ্যাকেন্সি ছিল। তারপরে হচ্ছে 20,446টি ভ্যাকেন্সি, 76টি ভ্যাকেন্সি বৃদ্ধি হয়ে টোটাল দাঁড়িয়েছে কত, 46,617টি, ঠিক আছে? 2025-এর ক্ষেত্রে দেখো, প্রথমে কত ছিল, 39,481টি ভ্যাকেন্সি ছিল এবং পরবর্তীতে দেখা গেছে যে 14,209টি ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে, মানে টোটাল কত হয়েছে 53,690। তো 2024 এবং 2025-এর ভ্যাকেন্সি ডিফারেন্স কত, 7,073টি ভ্যাকেন্সি কিন্তু ডিফারেন্স রয়েছে, মানে 2025-এ এই ভ্যাকেন্সি বেশি রয়েছে, ঠিক আছে? তো আগের বছরের তুলনায় এবছর 7,073টি ভ্যাকেন্সি বেশি রয়েছে, যার ফলে তোমাদের কাট অফের ওপর এবছর প্রভাব পড়বে, ঠিক আছে? তো চলো এখন আমরা নেক্সট দেখে নেব। দেখো, এবার হচ্ছে আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকেন্সি ডিফারেন্স কত রয়েছে, ঠিক আছে? অল ওভার ইন্ডিয়াতে দেখে নিলাম, এবার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে? তো ওয়েস্ট বেঙ্গলে যারা রয়েছে প্রত্যেককে ভালো করে দেখো ভিডিওটি। 2024-এর ক্ষেত্রে 46,617-এর মধ্যে টোটাল ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি ছিল 5,615টি ফোর্স ওয়াইজ, মানে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে টোটাল ভ্যাকেন্সি ছিল 5,615টি।
2025-এর ক্ষেত্রে টোটাল 53,690টি ভ্যাকেন্সির মধ্যে ওয়েস্ট বেঙ্গলে টোটাল কত রয়েছে দেখো 7,227টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে অল ওভার আমাদের পশ্চিমবঙ্গে, ঠিক আছে। তো এখানে কিন্তু এবছর ভ্যাকেন্সি তোমাদের 2024-এর তুলনায় 1,612টি ভ্যাকেন্সি কিন্তু কম রয়েছে, ঠিক আছে। সরি, এখানে 1,612 ভ্যাকেন্সি 1,612টি ভ্যাকেন্সি কিন্তু তোমাদের বেশি রয়েছে 2024-এর তুলনায়, ঠিক আছে। তো পশ্চিমবঙ্গে কিন্তু এবছর তোমাদের যে ভ্যাকেন্সি বেশি রয়েছে প্লাস তোমাদের হচ্ছে এবছরের কাট অফ কিন্তু অনেকটা কমতে পারে, ঠিক আছে। এরপরে আমরা নেক্সট দেখে নেব, চলো। নেক্সট হচ্ছে এখানে দেখে নাও 2024-25-এর তোমাদের হচ্ছে টোটাল ক্যান্ডিডেট অ্যাপিয়ার্ড, মানে কতজন ফর্ম অ্যাপ্লাই করেছে এবং কতজন তোমাদের এক্সাম দিয়েছে সেটা দেখে নেই, ঠিক আছে। এটার উপরে কিন্তু কাট অফটা অনেকটা প্রভাব পড়ে। দেখো 2024-এর ক্ষেত্রে আমরা দেখছি কি যে 2024-এর ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে 46,617টি টোটাল ভ্যাকেন্সি ছিল, যেখানে অ্যাপ্লাই কতজন করেছিল 47,45,000 প্লাস স্টুডেন্ট তোমাদের সিবিটি এক্সামের জন্য স্বাক্ষর করেছিল, ঠিক আছে। যার মধ্যে 30,36,36,000 প্লাস স্টুডেন্ট কিন্তু সিবিটি এক্সাম দেয়, মানে 64% স্টুডেন্ট শুধুমাত্র এক্সাম দিয়েছিল। 2025-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে দেখো টোটাল কত রয়েছে এখানে, টোটাল আমরা দেখতে পাচ্ছি যে 39,000, ঠিক আছে, 39,481টি ভ্যাকেন্সি এখানে তোমাদের হচ্ছে বর্তমান বৃদ্ধি হওয়ার পরে কত হয়েছে তোমরা জানো 53,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তো এখানে তোমাদের 53,000 প্লাস টোটাল ভ্যাকেন্সি এবং তোমাদের এখানে টোটাল অ্যাপ্লাই করেছিল 52,69,000 প্লাস স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লাই করেছে, যার মধ্যে 25,21,000 প্লাস স্টুডেন্ট এক্সাম দেয়, মানে 48%। তো আগের বছরের তুলনায় এই বছরের যে কম্পিটিশান সেটা কিন্তু কম রয়েছে, ঠিক আছে। তো কি দেখতে পেলাম, আগের বছরের তুলনায় এই বছরের ভ্যাকেন্সি বেশি রয়েছে এবং আগের বছরের তুলনায় এই বছর যে ক্যান্ডিডেট সেটা কম রয়েছে। তো এখানে কিন্তু তোমাদের কাট অফের উপরে অনেকটা প্রভাব পড়বে, ঠিক আছে। তো চলো এখন আমরা নেক্সট দেখে নেব। তো দেখো এবার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকেন্সি কত ইনক্রিজ হয়েছে এটাও আমাদের জানা উচিত বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে। তো এখানে দেখো অল ভ্যাকেন্সি আমরা যেটা দেখলাম 39,481-র মধ্যে 53,690 হয়ে গেল, যেখানে 14,209টি ভ্যাকেন্সি টোটাল বৃদ্ধি পেয়েছে। এবার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখি, ওয়েস্ট বেঙ্গলে দেখো প্রথমে ছিল 5,397টি ভ্যাকেন্সি, পরবর্তীতে 7,227টি ভ্যাকেন্সি হয়ে যায়, মানে 1,830টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। যার মধ্যে মেল ভ্যাকেন্সি প্রথমে ছিল 4,833টি, পরবর্তীতে বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে 6,439, মানে 1,606টি ভ্যাকেন্সি বৃদ্ধি পায়। ফিমেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 564টি ভ্যাকেন্সি ছিল আগে এবং বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে 788, মানে 224টি ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এবছর বৃদ্ধি পেয়েছে। তো অল ওভার যদি এখন দেখি যে এবছর কত ভ্যাকেন্সি রয়েছে, তো টোটাল এটি অল ওভার ইন্ডিয়া, এখানে হচ্ছে পশ্চিমবঙ্গের টোটাল, এটি হচ্ছে তোমাদের মেল ক্যান্ডিডেট, এটি হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট, ঠিক আছে। এরপরে আমরা বিভিন্ন এরিয়া ওয়াইজ দেখে নেব যে কত তোমাদের রয়েছে, মানে বর্ডার, নকশাল এবং জেনারেল এরিয়াতে কত তোমাদের ভ্যাকেন্সি রয়েছে মেল ফিমেল ওয়াইজ, ঠিক আছে। তো তোমরা যারা এখনও ভিডিওটি দেখছো অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দিও এবং কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। তো দেখো এবার এরিয়া ওয়াইজ তোমাদেরকে আমি এখানে দেখাই দিচ্ছি যে কত ভ্যাকেন্সি রয়েছে মেল ফিমেল উভয়। তো দেখো এরিয়া এখানে এরিয়াতে দেখো তোমাদের হচ্ছে জেনারেল এরিয়া, নকশাল এরিয়া এবং বর্ডার এরিয়া, মেল ভ্যাকেন্সি এবং ফিমেল ভ্যাকেন্সি। তো দেখো জেনারেল এরিয়াতে প্রথমে দেখি মেল ভ্যাকেন্সি কত ছিল 1,746টি ভ্যাকেন্সি এবং ফিমেল রয়েছে 195টি, ঠিক আছে। নকশাল এরিয়াতে দেখো 133টি ভ্যাকেন্সি রয়েছে মেল ক্যান্ডিডেট এবং ফিমেলে কিন্তু রয়েছে শুধু 15টি। বর্ডার এরিয়ার ক্ষেত্রে দেখো মেল রয়েছে 4,560টি টোটাল ভ্যাকেন্সি এবং ফিমেল রয়েছে 576টি ভ্যাকেন্সি। তো বর্ডার এরিয়াতে কিন্তু ভ্যাকেন্সি অনেক পরিমাণে বেশি থাকে, কেননা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখবে যে সমস্ত রাজ্যগুলি রয়েছে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু প্রতিটি বর্ডার এরিয়াতে পড়ে। তো বর্ডার এরিয়া বেশি থাকার জন্য বর্ডার এরিয়াতে হচ্ছে ভ্যাকেন্সিটা বেশি আসে, ঠিক আছে। তো এটি হচ্ছে এরিয়া ওয়াইজ আমরা দেখে নিলাম, টোটাল দেখে নিলাম। তো এরপরে চলো আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ কী কী কারণ রয়েছে তোমাদের এবছর কাট অফ কমার, ঠিক আছে। তো দেখো এবছরে কাট অফ কমবে না বাড়বে সেটা তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যে এবছর কাট অফ কিন্তু কমবে, কিন্তু কেন কমবে এটাই সবথেকে বড় প্রশ্ন। তো এখানে আমি তোমাদের সামনে 6টি বড় কারণ তুলে ধরছি, যার ফলে তোমরা বুঝতে পারবে যে এবছর কাট অফটা কতটা কমতে পারে, ঠিক আছে। তো চলো আমরা দেখে নিই। তো দেখো
প্রথমে যে পয়েন্টটি রয়েছে সেটি কি ক্যান্ডিডেট উপস্থিতি 45%, যেটা তোমাদের আগেই বলে দিলাম যে 100% হচ্ছে অ্যাপ্লাই করেছিল, যার মধ্যে 45% এক্সাম দেয়, বাকি 65%-এ কিন্তু এক্সাম দেয়নি। তো এই 45% মানে হচ্ছে 25 লক্ষ স্টুডেন্ট, আর 2024-এ টোটাল দিয়েছিল 35 লক্ষ স্টুডেন্ট, মানে এদের ডিফারেন্স কত, প্রায় 10 লক্ষ স্টুডেন্ট কিন্তু এবছর কম রয়েছে কম্পিটিশানে। তো কম্পিটিশানে যেহেতু তোমাদের ক্যান্ডিডেট কম রয়েছে, তো এই জন্য এবছর কাট অফটা কমতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো ভ্যাকেন্সি বৃদ্ধি। তো ভ্যাকেন্সির ক্ষেত্রে দেখো তোমাদের এখানে 39,481 থেকে 53,690 হয়ে যায়, মানে 14,209টি ভ্যাকেন্সি বৃদ্ধি পায়। আমরা কি জানি যে 2024-এর তুলনায় এবছর 7,000+ ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, যার ফলে তোমাদের এবছরের কাট অফের ওপর অনেকটা প্রভাব পড়বে। তো ভ্যাকেন্সি তোমাদের আগের বছরের তুলনায় বেশি রয়েছে, এবং এদিকে আগের বছরের তুলনায় এবছর ক্যান্ডিডেট কম রয়েছে, তো এখানে কিন্তু তোমাদের কাট অফ অবশ্যই কমবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব, দেখো এক্সাম লেভেল। এক্সাম লেভেলের ক্ষেত্রে দেখে বলি, 2024-এর ক্ষেত্রে কিন্তু কোশ্চেন তোমাদের নর্মাল ছিল এবং মডারেট টাইপ কিছু কিছু কোশ্চেন ছিল, কিন্তু 2025-এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন মডারেট টু হার্ড লেভেলের ছিল, মানে আগের বছরের তুলনায় এবছরের কোশ্চেন কিন্তু অনেকটা হার্ড লেভেলের ছিল। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে আগের বছরের তুলনায় এবছরের অনেকে মার্কস কম পেয়েছে, যার জন্য কি হবে, এবছর যে অ্যাভারেজ স্কোর সেটাও কম হবে, এবং তোমাদের ফিজিক্যাল বলো বা ফাইনাল কাট অফ বলো সেটা কিন্তু কমতে পারে। ঠিক আছে, কারণ কোশ্চেন হার্ড হওয়ার ফলে প্রতিটি স্টুডেন্টের স্কোর কিন্তু কমে গেছে। নেক্সট দেখো, এটি আমি তোমাদেরকে বোঝাই দিই যে দেখো 2024 টু 2025 অ্যাভারেজ স্কোর ডাউন, মানে 2024-এর তুলনায় 2025-এর অ্যাভারেজ স্কোর ডাউন হয়েছে। কেন, দেখো ক্যান্ডিডেট 2024 সালে কিন্তু 140 নম্বর পেয়ে পাস করে, মানে সেখানে কিন্তু নর্মাল কোশ্চেন ছিল সেই জন্য, কিন্তু ক্যান্ডিডেট 2025-এ 115 নম্বর পেয়ে পাস করে। এর পিছনে কারণ কি, কোশ্চেন লেভেল হার্ড হয়েছিল। তো দেখো একজন স্টুডেন্ট 1 বছর পড়াশোনার পর তার স্কোর তো বৃদ্ধি পাওয়া উচিত, কিন্তু বৃদ্ধি না পেয়ে কমে গেছে। কেন, কোশ্চেন লেভেল এবছর এতটাই হার্ড ছিল। ঠিক আছে, তো যার জন্য দেখতে পাচ্ছ প্রায় 25 নম্বরের ডিফারেন্স রয়েছে। তো অ্যাভারেজ স্কোর এখানে ডাউন হওয়ার পিছনে এটি কারণ যে তোমাদের প্রশ্নপত্র, ঠিক আছে, যার জন্য কিন্তু এবছর তোমাদের যে কাট অফ সেটা কিন্তু অনেকটা কমতে পারে। ঠিক আছে, তো নেক্সট এবার আমরা দেখে নেব, দেখো নর্মালাইজেশন স্কোর। দেখো 2024-এর ক্ষেত্রে তোমরা জানো কোশ্চেন লেভেল অতটাও হার্ড ছিল না, যার জন্য তোমাদের প্রায় কিন্তু 29 নম্বর পর্যন্ত নর্মালাইজেশন দিয়েছিল বিভিন্ন হার্ড শিফটের ক্ষেত্রে। তো 2025-এ তো কোশ্চেন লেভেল 2024-এর তুলনায় অনেকটা হার্ড হয়েছে, যার জন্য এবছর আগের বছরের তুলনায় তোমাদের যে নর্মালাইজেশন স্কোর সেটা বেশি দেওয়া উচিত। তো তোমাদের সামনে এখানে আমি অ্যাভারেজ একটি ধরে রেখেছি যে কত দিতে পারে, এর থেকে বেশিও কিন্তু হতে পারে। ঠিক আছে, এবং তোমরা জানো না এখনও পর্যন্ত যে কোনগুলি হার্ড শিফট কোনগুলি নর্মাল শিফট, তোমরা এখানে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো যে তুমি যে এক্সাম দিয়েছো সেটি হার্ড শিফটের মধ্যে পড়ে না নর্মাল শিফটের মধ্যে পড়ে। ঠিক আছে, এবং তুমি কত নর্মালাইজেশন পাবে। তো দেখো এখানে তোমাদের এখানে শিফট ওয়াইজ আমি বলে দিই, দেখো যেগুলি হার্ড শিফট ছিল 2025-এ তোমরা কিন্তু 20 থেকে 25+ এখানে পাবেই, দেখে নিও। ঠিক আছে, এবং মডারেট শিফট যেগুলি ছিল তোমরা এখানে 15 থেকে 20 নম্বর অবশ্যই পাবে, বেশিও পেতে পারো। ঠিক আছে, এবং নর্মাল শিফটের ক্ষেত্রে 8 থেকে 15 নম্বর কিন্তু তোমরা অবশ্যই বেশি পাবে। ঠিক আছে, নেক্সট আমি দেখে নেব ফিজিক্যাল টাইপ। ঠিক আছে, দেখো ফিজিক্যাল এই পয়েন্টটি আমি কেন রেখেছি এটি এখনই তোমরা বুঝতে পারবে। দেখো ফিজিক্যাল টাইপ 2025-এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এবছরও 2024-এর মতোই কিন্তু তোমাদের পিইটি পিএইচডি মেডিকেল প্লাস ডিবি হওয়ার চান্স অনেকটা রয়েছে, কিন্তু এবছর যেটা তোমাদের এখানে পরিবর্তন হবে সেটা হচ্ছে ডিজিটালি ফিজিক্যাল। ঠিক আছে, মানে তোমাদের ডিজিটাল ফিজিক্যাল হওয়ার চান্স কিন্তু অনেকটা রয়েছে, যেখানে তোমাদের দেখো প্রথমে কি হবে, হাইট মেজারমেন্ট হবে, তারপর ওয়েট মেজারমেন্ট, তারপর চেস্ট মেজারমেন্ট। যারা এই 3টি বিষয়ে কোয়ালিফাই করবে তাদের রানিংয়ের জন্য নিয়ে যাওয়া হবে, এবং যারা রানিং কমপ্লিট করবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তারপরে মেডিকেল টেস্ট হবে, তারপরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট। ঠিক আছে, কিন্তু এখানে যে পয়েন্টটি আমি তোমাদের সামনে তুলছি যে দেখো ডিজিটাল ফিজিক্যাল হওয়ার ফলে কি হবে, তোমাদের হচ্ছে রানিংয়ের ক্ষেত্রে একটু প্রভাব পড়বে। দেখো 5 কিলোমিটার রানিং করতে তোমরা কি জানো 24 মিনিট সময় লাগে। 2024-এর ক্ষেত্রে দেখা গেছে কি যে 5 কিলোমিটারে 24 মিনিট তোমাদের সময় হওয়ার পরেও কিন্তু অনেক সেন্টারে 5 সেকেন্ড 10 সেকেন্ড বা 15 সেকেন্ড পর্যন্ত ছাড় দিয়েছিল, যেহেতু সেটা ম্যানুয়ালি ছিল তারা তাদের মন থেকে এটা দিয়ে দিত। ঠিক আছে, যার ফলে কিন্তু 5 থেকে 10 জন স্টুডেন্ট পার ব্যাচে কোয়ালিফাই করতো। ঠিক আছে, কিন্তু 2025-এর ক্ষেত্রে তোমাদের এখানে ডিজিটাল হওয়ার ফলে তোমাদের ব্যবহার করা হবে হচ্ছে RFID চিপ, মানে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান। ঠিক আছে,
এর ফলে কি হবে, তোমরা যখন 5 কিলোমিটার রানিং করবে যেখানে 24 মিনিট সময়, এখানে যদি তুমি 24.1 সেকেন্ডও সময় নাও তাহলে কিন্তু তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। ঠিক আছে, এখানে পুরোপুরি ডিজিটাল হওয়ার ফলে তোমাদের কিন্তু মিলি সেকেন্ডেরও হিসাব তারা রাখবে, যার ফলে তোমাদের এবছর ফিজিক্যালে মানে রানিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেক ক্যান্ডিডেট ডিসকোয়ালিফাই হয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা কিন্তু এখন থেকে ফিজিক্যালের জন্য ভালো করে প্রিপারেশন করো, বিশেষ করে রানিংয়ের ক্ষেত্রে। রানিং যদি তোমরা এবছর কোয়ালিফাই করতে না পারো তো দেখবে তোমাদের পুরো বছরটা নষ্ট হয়ে গেছে, তুমি যতই সিবিটি এক্সামে ভালো মার্কস নিয়ে আসো না কেন। ঠিক আছে, তো এভাবে যদি তুমি তোমার সময় নষ্ট করতে না চাও তো অবশ্যই তুমি আজকে থেকেই ভিডিওটি দেখার পর থেকেই তুমি তোমার শিডিউল তৈরি করে রাখো যে আমি 1 মাসের মধ্যে আমার রানিং কমপ্লিট করবই। ঠিক আছে, তো চলো এটি হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ আমরা দেখে নিলাম যে এবছর তোমাদের কাট অফ কেন কমবে। এখানে দেখো তোমরা যখন দেখবে যে তোমাদের হচ্ছে রানিং খুব কম ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে, তো তোমাদের কম্পিটিশানও কম হয়ে যাবে, যার ফলে তোমাদের কাট অফের ওপরে অনেকটা প্রভাব পড়বে, মানে কমে যাবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ তোমাদের সামনে তুলে দিলাম। চলো এবার নেক্সট দেখে নিই। এবং যারা এখনও ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাহায্য কিন্তু একান্ত প্রয়োজন। ঠিক আছে, তো দেখো এবার হচ্ছে আমরা দেখে নেব এসএসবির ফাইনাল কাট অফ মেল ক্যান্ডিডেট। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু ফিমেলের কোনো এসএসবি ভ্যাকেন্সি নেই, শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্যই ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে আমরা দেখে নেব 2025-এর কাট অফ তোমাদের কত যেতে পারে। এবার তোমাদের বলি যে কাট অফ কতটা কমবে। তো দেখো আগের বছরের তুলনায় এবছর কিন্তু -8 to 10 কিন্তু তোমাদের কাট অফ কমার চান্স অনেকটা রয়েছে। ঠিক আছে, সে ফিজিক্যাল বলো বা ফাইনাল বলো। তো এখানে আমরা এখন আলোচনা করব তোমাদের 2025-এর কাট অফ কত যেতে পারে। এটি যেটা দেখছো এটি হচ্ছে 2024-এর অফিসিয়াল কাট অফ। ঠিক আছে, যার ভিত্তিতে এক একজন স্টুডেন্ট চাকরি পেয়েছিল। তো এখানে বিভিন্ন ক্যাটাগরি এবং এরিয়া ওয়াইজ কিন্তু আমরা দেখে নেব যে কত কাট অফ এবছর যেতে পারে। ঠিক আছে, তো চলো দেখে নিই। তো দেখো প্রথমে কি রয়েছে, ইডাব্লিউএস এসএসবি ক্ষেত্রে ইডাব্লিউএস বর্ডার এরিয়া, বি মানে বর্ডার, জি মানে জেনারেল, এবং এখানে শুধু বর্ডার আর জেনারেল রয়েছে, এখানে কিন্তু নকশাল এরিয়া দেওয়া নেই। ঠিক আছে, মানে নকশাল এরিয়াতে কোনো ভ্যাকেন্সি নেই। তো দেখো এসএসবির ক্ষেত্রে ইডাব্লিউএসে তোমাদের বর্ডার এরিয়াতে কত কাট অফ গিয়েছিল, 123। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। তো এবছর যদি আমরা কাট অফ দেখি তাহলে কতটা যেতে পারে, এবছর কিন্তু তোমাদের 115+ কিন্তু এখানে কাট অফ যেতে পারে। ঠিক আছে, এবং এসএসবির ক্ষেত্রে ইডাব্লিউএস জেনারেল এরিয়া থেকে যারা বিলং করো তোমাদের কত গিয়েছিল, 121। তো এখানে তোমাদের এবছর কাট অফ কত যেতে পারে, এবছর এখানে তোমাদের কাট অফ আমি বলছি 113+ কিন্তু কাট অফ যেতে পারে। ঠিক আছে, তারপরে দেখো ওবিসি ক্যান্ডিডেট যারা বর্ডার এরিয়া থেকে রয়েছে তোমাদের কত গেছে, 133। তো এখানে এবছর তোমাদের কাট অফ কত যেতে পারে, এখানে কিন্তু তোমাদের কাট অফ 123+ কিন্তু এবছর যেতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো ওবিসি ক্যান্ডিডেট জেনারেল এরিয়া থেকে যারা রয়েছে তোমাদের কাট অফ গিয়েছিল 132। তো তোমাদের এখানে কাট অফ হচ্ছে 122+ কিন্তু কাট অফ যেতে পারে। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব হচ্ছে দেখো এসসি ক্যাটাগরিতে যারা রয়েছে বর্ডার এরিয়াতে কত গেছে, 132 এসএসবিতে। ঠিক আছে, তো এবছর তোমাদের কাট অফ কত যেতে পারে, এবছর এখানে যদি কাট অফ বলি তাহলে কিন্তু তোমাদের 123+ কিন্তু কাট অফ যেতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো এসসির ক্ষেত্রে জেনারেল এরিয়াতে কত গেছে, 129। তো এবছর কত যেতে পারে, এবছর কিন্তু এখানে যে তোমাদের কাট অফ সেটা হচ্ছে যদি বলি তাহলে হচ্ছে 119+ কিন্তু তোমাদের কাট অফ যাবে। ঠিক আছে, নেক্সট দেখো এসটির ক্ষেত্রে বর্ডার এরিয়াতে কত গেছিলো, 133। তো এবছর এখানে কত যেতে পারে, এবছর এখানে যে কাট অফ এক্সপেক্টেড সেটা হচ্ছে তোমাদের 124+ কিন্তু এখানে কাট অফ যেতে পারে। ঠিক আছে, মানে কাট অফ কমছে, বাড়বে না এবছর। নেক্সট আমরা যদি দেখে নেই এসটি ক্যান্ডিডেট জেনারেল এরিয়াতে কত গেছে, 128। তো এবছর এখানে কত যেতে পারে, এবছর এখানে তোমাদের এক্সপেক্টেড কাট অফ যদি বলি তাহলে 119+ কিন্তু কাট অফ যেতে পারে। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব এখন দেখো ইউআর ক্যাটাগরি বর্ডার এরিয়াতে কত গেছে, 137 গেছিলো 2024-এ, এবছর কিন্তু তোমাদের 128+ এখানে কাট অফ যেতে পারে। ঠিক আছে, নেক্সট ইউআর ক্ষেত্রে জেনারেল এরিয়াতে দেখো কত গেছে, 136। এবছর এখানে কাট অফ কত যেতে পারে, 127+ কিন্তু তোমাদের এখানে কাট অফ যেতে পারে। ঠিক আছে, তো আই হোপ বন্ধুরা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যে তোমাদের এবছর এক্সপেক্টেড ফাইনাল কাট অফ কত যেতে পারে, এটা এখানে আলোচনা করলাম। এখানে তোমাদের র স্কোর প্লাস হচ্ছে নর্মালাইজেশন স্কোর নিয়ে তোমাদের যদি এই মার্কস আসতেছে যেটা আমি বললাম তাহলে কিন্তু তোমরা অবশ্যই এবছর চান্স পেয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, আমি এখানে তোমাদের প্রতিটি বিষয়ে কিন্তু A to Z বলে দিলাম। চলো এবার আমরা নেক্সট দেখে নেব যে সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্ট এবং তোমাদের রেজাল্ট এবং ফিজিক্যাল কবে
আসতে পারে, প্রতিটি বিষয় কিন্তু এখানে আমরা এবার দেখে নেব, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এবার হচ্ছে তোমাদের এখানে এক্সপেক্টেড রেজাল্ট ডেট আমরা এখানে অ্যানালিসিস করব। এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালি কোনো নোটিশ আমরা পাইনি যেখান থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের রেজাল্ট এত মাসের এত তারিখে দেবে, ঠিক আছে। কিন্তু আমরা যদি এখানে প্রিভিয়াস ইয়ার যতগুলি এক্সাম হয়েছে তার ওপর বেস করে আমরা একটা ডেটা নিই, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এসএসসি কবে রেজাল্ট পাবলিশ করে, মানে এক্সামের কতদিন পরে রেজাল্ট পাবলিশ হয়। তো দেখো এখানে যদি আমরা দেখি 2021-এর ক্ষেত্রে দেখো 16 নভেম্বর থেকে 15 ডিসেম্বর 2021 এক্সাম হয়েছিল এবং রেজাল্ট দিয়েছিল 25 মার্চ 2022, মানে 3 মাস সময় নিয়েছিল 2021-এর ক্ষেত্রে। 2022-এর ক্ষেত্রে দেখো 10 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি 2023 তোমাদের হচ্ছে এক্সাম হয়েছিল এবং রেজাল্ট দিয়েছিল 8 এপ্রিল, মানে 2 মাস সময় নিয়েছিল 2022-এ। এবার 2023-24 এক্সামে দেখো 20 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ তোমাদের 2024 এক্সাম চলে, রেজাল্ট দিয়েছিল 10 জুলাই, মানে এখানেও তোমাদের 3 মাসেরও বেশি সময় নিয়েছিল রেজাল্ট পাবলিশ করতে। তো এখানে আমরা যদি অ্যাভারেজ ধরে নেই যে 3, 2, 3, মানে আমরা যদি 3 মাসও অ্যাভারেজ ধরে নেই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো এখানে যে 2025-এ 4 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি এক্সাম হয় 2025। তো এই পরীক্ষার ঠিক 3 মাস পরে রেজাল্ট দেবে। তো ফেব্রুয়ারি মাসটি পরে যদি আমরা দেখি তো ফেব্রুয়ারি, তারপর এদিকে দেখছি মার্চ, তারপর এপ্রিল, তারপর রয়েছে মে। তো মে মাসে কিন্তু আমাদের রেজাল্ট আসার এক্সপেক্টেড আমরা করতে পারি। তো মে মাসের প্রায় তোমরা দেখতে পাচ্ছ আজকে কিন্তু প্রায় অর্ধেকেরও বেশি চলে গেছে। তো মে মাসের কবে আসতে পারে? তো মে মাসেও যদি আমরা যেটা দেখছি যে মে মাসের কিন্তু শেষের দিকেই প্রায় হয়ে গেছে, মানে 3 মাসেরও বেশি কিন্তু সময় নিচ্ছে এসএসসি এবছর রেজাল্ট জারি করতে। তাহলে কিন্তু আমরা মে মাসের শেষের দিকে, মানে মে মাস তো শেষেই বলা যায়, তাহলে কিন্তু জুন মাস, ঠিক আছে, জুন মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে কিন্তু এসএসসি রেজাল্ট জারি করবে। কেননা 3 মাসের বেশি এসএসসি অবশ্যই বেশি লেট করবে না, ঠিক আছে। 3 থেকে আর 15 দিন, 10 দিন বা 15 দিন তারা এক্সট্রা নিতে পারে, কিন্তু এর থেকে বেশি দেরি করবে না। তো অবশ্যই তোমরা মনে রাখো যে জুন মাসেই কিন্তু তোমরা ফাইনাল রেজাল্ট পেয়ে যাবে, ঠিক আছে। 3 মাস পরে আমরা এক্সপেক্টেড করে নিলাম, ঠিক আছে। তো চলো এবার আমরা দেখে নেব হচ্ছে রেজাল্ট দেখে নিলাম। এবার দেখো তোমাদের এখানে সামনে তুলে ধরি ফিজিক্যালের ক্ষেত্রে তোমাদের ফিজিক্যাল কবে হবে। তো দেখো এখানেও আমরা প্রিভিয়াস ইয়ার ডেটার উপর বেস করে এখানে আলোচনা করছি। দেখো 2021-এর ক্ষেত্রে 25 মার্চ তোমাদের 2022-এর রেজাল্ট দিয়েছিল এবং রেজাল্টের প্রায় 1.5 মাস পরে কিন্তু এখানে তোমাদের ফিজিক্যালের জন্য ডাকিয়েছিল। 2022-এর ক্ষেত্রে 18 এপ্রিল 2023-এ তোমাদের রেজাল্ট দেয়, রেজাল্টের ঠিক 2 মাস পরে কিন্তু তোমাদের এখানে ফিজিক্যালে ডেকেছিল। 2023-24-এর ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে 10 জুলাই 2024-এ আমাদের রেজাল্ট দিয়েছিল এবং এখানে 3 মাসেরও বেশি সময় নিয়েছিল এসএসসি ফিজিক্যালের জন্য, ঠিক আছে। তো 2025-এর ক্ষেত্রে মে ও জুন মাসে যদি আমরা রেজাল্ট পাই এক্সপেক্টেড ধরে নিলাম এবং তো এখানে আমরা অ্যাভারেজ ধরে নিই যে 2 মাস, রেজাল্টের 2 মাস পরে হচ্ছে ফিজিক্যালের জন্য এসএসসি ডাকবে। তো আমরা যদি মে মাস বা জুন মাসের দিকেও যদি রেজাল্ট পাই, মানে আমরা ধরে নিলাম যে জুনের ফার্স্ট উইকের দিকে যদি আমরা রেজাল্ট পাই, তাহলে জুন জুলাই বা জুলাইয়ের পরেও বা তোমরা ধরতে পারো, ঠিক আছে। জুন জুলাই শেষের দিকেও কিন্তু তোমাদের ফিজিক্যালের জন্য ডাকতে পারে, ঠিক আছে। মানে এখানে আমরা 2 মাসের সময় ধরে নিলাম, মানে তোমাদের এখানে জুনের প্রথম জুন মাসটা আমরা পুরোটাই ধরে নিলাম, প্লাস হচ্ছে তোমাদের জুলাইটাও পুরোটা ধরে নিলাম, ঠিক আছে। বা এর থেকেও যদি বেশি দেরি হয় তাহলে কত হবে, জুলাই আগস্ট পর্যন্ত যাবে নাকি, তো আগস্ট পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। তো এটা এক্সপেক্টেড আমরা ধারণা করছি যে রেজাল্টে 2 মাস পরে আমাদের ফিজিক্যালে ডাকবে। তো জুলাই মাসের শেষের দিকে বা আগস্ট মাসের ফার্স্ট উইকের দিকে কিন্তু মানে ফিজিক্যালে ডাকতে পারে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে তোমাদের আমি প্রতিটি বিষয় অ্যানালিসিস করে বোঝাই দিলাম। তো চলো এবার আমরা দেখে নেব কী কী ইম্পর্টেন্স ডকুমেন্ট আমাদের রেডি করতে হবে ফিজিক্যালের আগে, ঠিক আছে। এবং বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছো অতি অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে দাও প্রতিটি আপডেট, এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য, ঠিক আছে। তো দেখো এখানে ইম্পর্টেন্স ডকুমেন্ট কী কী তোমাদের ফিজিক্যালের আগে রেডি রাখতে হবে সেগুলি দেখে নাও। দেখো প্রথমে কী রয়েছে অ্যাডমিট কার্ড, মানে রেজাল্টের পরে যারা ফিজিক্যালের জন্য কোয়ালিফাই হবে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হবে হচ্ছে ওয়েবসাইটে, তোমরা ডাউনলোড করে 2 কপি অবশ্যই প্রিন্ট করবে। তারপর তোমাদের আইডি হিসাবে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি কিন্তু তোমরা দিতে পারো, ঠিক আছে। এখানে তোমরা দেখবে যে তোমাদের প্রতিটি ডকুমেন্টসের যে ডিটেলস সেগুলি যেন সঠিক থাকে, ঠিক আছে। এবং আধার কার্ডের তোমাদের বায়োমেট্রিক ভেরিফিকেশান অবশ্যই চেক করে রাখবে যে তোমাদের
ফিঙ্গারপ্রিন্ট ঠিক আছে কি না, বা তোমাদের ফটো ঠিক আছে কি না। ঠিক আছে, যদি না মিলে তাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে, তো অবশ্যই তোমরা আপডেট করে নাও প্রতিটি ডকুমেন্টস। নেক্সট দেখো, কোয়ালিফিকেশান তোমাদের 10th মার্কশিট বা সার্টিফিকেট, মানে দুটোই লাগবে, মার্কশিট প্লাস সার্টিফিকেট। এবং যারা 12 দিয়েছো তোমরা 12-এর মার্কশিট বা সার্টিফিকেট, বা যারা গ্র্যাজুয়েশন দিয়েছো গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট বা রেজাল্ট নিয়ে যেতে পারো। ঠিক আছে, এর কোয়ালিফিকেশান। তারপর তোমাদের হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেট। দেখো, ডোমিসিয়াল সার্টিফিকেট মানে তোমাদের নিবাস প্রমাণপত্র, তুমি কোন রাজ্যে বসবাস করো। এটি অবশ্যই তোমরা 2 কপি অবশ্যই জেরক্স করে রাখবে। ডোমিসিয়াল যাদের নেই তোমরা অবশ্যই ডোমিসিয়াল সার্টিফিকেট বানিয়ে রাখো। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব। দেখো, কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি ইডব্লিউএস যারা তোমরা এই ক্যাটাগরি বা রয়েছো আর কি, তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। কিন্তু এখানে তোমাদের কিন্তু সেন্ট্রাল ফরম্যাটে নিয়ে যেতে হবে, কেননা এসএসসি জিডি এক্সাম এটি হচ্ছে তোমাদের একটি সেন্ট্রাল গভর্নমেন্ট জব। ঠিক আছে, এখানে তোমাদের স্টেট সার্টিফিকেট নিয়ে গেলে হবে না, তোমাদের সেন্ট্রাল ফরম্যাটে কিন্তু বানাতে হবে। সেন্ট্রাল ফরম্যাট বানানোর জন্য তোমরা দেখবে যে এসএসসির অফিসিয়াল যে তোমরা নোটিশ পেয়েছো সেখানে অ্যানেক্সার দেওয়া থাকবে এসসি এসটি নামে। সেটি ফর্ম অ্যাপ্লাই করে তোমাদের বিডিও অফিস বা এসডি অফিসে গিয়ে তুমি কিন্তু সেটা মানে স্টেট থেকে সেন্ট্রালে তুমি আপডেট করে বানিয়ে নিতে পারবে। ঠিক আছে, তো অবশ্যই ফিজিক্যালের আগে অনেক সময় রয়েছে, তোমরা অবশ্যই বানিয়ে রাখো, না বানালেই তোমাদের সমস্যা হতে পারে। নেক্সট দেখো, সেলফ অ্যাটেস্টেড বাই অল ডকুমেন্টস, মানে প্রতিটি ডকুমেন্টসে কিন্তু তুমি তোমার সিগনেচার করবে। 6 কপি পাসপোর্ট সাইজ ফটো, মানে তোমাকে 6 কপি পাসপোর্ট সাইজ ফটো রাখতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে অল সার্টিফিকেট 2 কপি সেট, মানে প্রতিটি সার্টিফিকেটের 2টি করে সেট রাখবে, একটি হারিয়ে গেলে আরেকটি কাজে আসবে। তারপরে এনসিসি সার্টিফিকেট যাদের রয়েছে, এনসিসি সার্টিফিকেট অবশ্যই এনসিসি সার্টিফিকেট তোমরা নিয়ে যাবে, এনসিসিতে অনেক ছুট রয়েছে। ঠিক আছে, তারপরে হচ্ছে প্যারেন্টস ডকুমেন্টস। বেশিরভাগ ক্ষেত্রে মা বাবার ডকুমেন্টস কিন্তু অনেক সেন্টারে চায় না, আবার অনেক সেন্টারে চায়, তো তোমরা নিয়ে যাবে কনফিউশনে না থেকে। ঠিক আছে, মা বাবার তোমরা হচ্ছে আধার কার্ড বা ভোটার কার্ড বা তোমরা বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে পারো, তাহলে কিন্তু আর তোমাদের কোনো চিন্তাই থাকবে না। ঠিক আছে, তো আই হোপ তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো প্রতিটি বিষয়। এখানে আমি তোমাদের কিন্তু একদম খুঁটিনাটি খুব ভালো করে তোমাদের বোঝাই দিলাম, তো আশা করো তোমরা অনেক ভালো বুঝতে পেরেছো এবং তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন করো ফিজিক্যালের জন্য। কেননা তোমরা এই ভেবে থাকো যে আমার মার্কস কম রয়েছে, আমি ফিজিক্যালে চান্স পাবো না। ঠিক আছে, তো অবশ্যই তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য তোমরা প্রিপারেশন করো। দেখো, আরেকটি কথা বলি, তোমরা যারা 50 মার্কস পেয়েছো, 55 মার্কস পেয়েছো বা 60 পেয়েছো, তোমরা যে শিফটে এক্সাম দিয়েছিলো দেখবে সেই শিফটটি কিন্তু হার্ড শিফট ছিল। তো হার্ড শিফটের ক্ষেত্রে তোমাদের নর্মালাইজেশন এবছর তোমরা পাবে। তো তোমরা যদি এখানে দেখতে পাচ্ছ যে তোমরা যদি 25 নম্বর পর্যন্ত হার্ড শিফটের পাও, তাহলে তোমাদের এখানে কত হয়ে যাচ্ছে, 50 + 25 মানে 75। 75-এ কিন্তু তুমি এবছর ফিজিক্যালে চান্স পাবে, এটা কিন্তু আমি বলে দিলাম। ঠিক আছে, তো অবশ্যই যাদের যাদের মার্কস কম রয়েছে তোমরা প্রত্যেকে ফিজিক্যালের জন্য প্রিপারেশন করো, ডিমোটিভেট না হয়ে। ঠিক আছে, এবং তুমি রানিং করলে তোমারই সুবিধা হবে। ঠিক আছে, তো আই হোপ প্রত্যেকে বুঝতে পেরেছো প্রতিটি বিষয়। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত।